আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, সিআইডির এএসপি সহ 5 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। 29 জুনের পর দুদিন ধরে করোনায় সবচেয়ে কম 114 জনের মৃত্যু। গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু 7 সেপ্টেম্বর। তালেবানের সময়সীমা মেনে 31 অগস্টের মধ্যেই সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সম্মতি, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার 4 বছরেও প্রত্যাবাসনে অগ্রগতি নেই, আইন শৃঙ্খলার অবনতি সহ নানা দুর্ভোগে স্থানীয়রা। এবং বন্যপ্রাণী টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা নিশ্চিত করার প্রত্যয়, বন অধিদপ্তরের সাথে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চুক্তি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে মহাকাশচারী সহ নাসার আবারও চন্দ্রাভিযানের খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। দিনাজপুরের চিরির বন্দরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার সময় গ্রেফতার সিআইডির সহকারী পুলিশ সুপার সহ 5 জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আসামি করা হয়েছে 10 জনকে। তাদের বিরুদ্ধে হামলা, চুরি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ দাবি সহ জীবননাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিওতে সাদিয়া ওমরের রিপোর্ট। স্বজন ও এলাকাবাসী জানিয়েছে, সোমবার রাত 10টার দিকে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার নান্দেরাই গ্রামের বাসিন্দা লুৎফুর রহমানকে সিআইডি পরিচয়ে কয়েকজন আটক করতে যান। না পেয়ে স্ত্রী জোহরা বেগম ও ছেলে জাহাঙ্গীর আলমকে নিয়ে যান তারা। জাহাঙ্গীরের মোটর সাইকেলটিও তারা সঙ্গে নিয়ে যায়। মঙ্গলবার সকালে মা ছেলেকে ছেড়ে দেওয়ার শর্তে 50 লাখ টাকা চান অপহরণকারীরা। পর্যায়ক্রমে 30 লাখ, 15 লাখে আসে, লাস্ট স্টেপ 15 লাখ টাকা দাবি করছে। তো আমরা বলতেছি যে আমরা ব্যবস্থা করতেছি। চাপ ক্রিয়েট করে বলতেছে 1 ঘন্টার ভিতর যদি আপনার টাকা দিতে না পারেন তাহলে কিন্তু আর আপনার শ্বশুর এই শাশুড়িকে আর আপনার ইয়াকে পাবেন, শালাকে পাবেন না। তারা বিভিন্ন রানীর বন্দর, 10 মাইল এইসব জায়গায় লোকেশন দেয়, টাকা নিয়ে ওই জায়গায় আসো। প্রশাসনের লোক আমাদের পিছনে, তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারা উপযুক্ত বিচার হওয়া দরকার, যেহেতু তারা আইনের লোক দাবি করছে, তারা প্রশাসন বলছে। তো যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নাই, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। সকালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে স্ত্রী ও সন্তানকে উদ্ধারে মুক্তিপণের 15 লাখ টাকা দিতে যান স্বামী লুৎফুর রহমান ও দেবর রমজান আলী। সাথে সাদা পোশাকে পুলিশ নিয়ে যান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অপহরণকারীরা, কিন্তু স্থানীয় জনগণের সহায়তা নিয়ে 10 মাইল নামক স্থানে তাদের আটক করে পুলিশ। অভিযানে জেলা ও চিরির বন্দর থানা পুলিশও অংশ নেয়। অভিযানে আটক করা হয়েছে রংপুর পুলিশের সিআইডির এএসপি সরওয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক, ফসিউল আলম পলাশ ও হাবিব মিয়াকে। সাদিয়া ওমর, চ্যানেল আই। দেশে করোনা ভাইরাসে বুধবার পর্যন্ত 24 ঘন্টায়ও গত দিনের মতো 114 জনের মৃত্যু হয়েছে। এটি 29 জুনের পর সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। শনাক্তের সংখ্যা এবং হারও কমেছে। সুস্থ হয়েছে প্রায় 8000-এর মতো মানুষ। তবে জেলা হাসপাতালগুলোতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি এবং মৃত্যু বাড়ছে। 7 সেপ্টেম্বর করোনার গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু হবে। মিথিলা নাসরিনের রিপোর্ট। কঠোর লকডাউন পরবর্তী গত 15 দিনে করোনায় মৃত্যু এবং শনাক্তের হার উল্লেখযোগ্য হারে কমে আসছে। গত 24 ঘন্টায় বুধবার করোনায় 114 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট প্রাণহানি 25,627 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত শনাক্ত মঙ্গলবারের চেয়ে অনেকখানি কমে হয়েছে 4,966 জন। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত 14,77,930 জন।
শনাক্তের হার অনেকখানি কমে হয়েছে 14.76%। এ পর্যন্ত মোট 13,89,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 34 জন মারা গেছেন। এরপর চট্টগ্রামে 29, খুলনা ও রাজশাহীতে 13, সিলেট 9, রংপুর ও ময়মনসিংহে 6 এবং বরিশাল বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ কমাতে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে 7 সেপ্টেম্বর। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 31শে অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে তালেবানের দেয়া সময়সীমা মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে শর্ত সাপেক্ষে তালেবানের সাথে কাজ করতে রূপরেখা তৈরিতে রাজি হয়েছে G7। রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়তে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামলার হুমকিতে উদ্বেগ বাড়তে থাকায় তালেবান নির্ধারিত সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার শেষ করতে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে কাজ করছে তার দেশ। যুক্তরাষ্ট্রে বিশেষ ভিসা পাওয়ার যোগ্য আফগান নাগরিকরা তালেবানদের আহ্বান উপেক্ষা করে আফগানিস্তান ছাড়বে বলে আশা করছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসন আশা করছে বিশেষ ভিসা পাওয়ার যোগ্য আফগানরা দেশ ছাড়তে যারা কাবুল বিমানবন্দরে যেতে চাচ্ছে তাদের বাধা দেওয়া হবে না। আফগানিস্তানে তালেবানদের সাথে কাজ করার রূপরেখা তৈরিতে সম্মত হয়েছেন G7-এর নেতারা। মঙ্গলবার অনুষ্ঠিত ভার্চুয়াল এই বৈঠকের বিষয়ে জানান G7-এর মুখপাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, 31 আগস্টের পরেও নিরাপদে আফগানিস্তান ছাড়ার সুযোগ দেওয়ার শর্তে তালেবানকে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় বিবেচনা করা হবে। বিদেশি নাগরিকদের দেশ ত্যাগ ও আফগানদের দেশে থাকতে নির্দেশ দিয়েছে তালেবানরা। মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে বিদেশি নাগরিকদের চলে যাওয়ার সময় কোনোভাবেই আর বাড়ানো হবে না বলে জানানো হয়। পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মজীবী নারীদের ঘরে থাকতে বলেছে তালেবানরা। ইলিয়াস কমল, চ্যানেল আই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, 15 আগস্টের আগেও সচিবালয়ের চারপাশ বিলবোর্ড আর পোস্টারে ছেয়ে গিয়েছিল, কিন্তু 15 আগস্টের পর তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অতি তোয়াজ ঠিক নয়। তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদ প্রশাসন মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। সময় ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সচিবালয়ের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে 15 আগস্টের আলোচনায় অনলাইনে যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিবিদরা সিদ্ধান্ত দেবেন আর বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। আমার ভয় হয় যখন আমি সচিবালয়ের আশেপাশে বিলবোর্ড, পোস্টার আর ব্যানারে ছড়াছড়িতে আকাশ পর্যন্ত ঢেকে গেছে এমন পরিবেশ। বঙ্গবন্ধুর জন্য ফুল দলে দলে গিয়ে ফুল নিয়ে মিছিল করেছে, যাদের দেখতাম নব্য আওয়ামী লীগে আসছে যে মুজিব কোড পড়তো। 15 আগস্টের পর মুজিব কোড লুকোনোর। মোস্তাকের চোখে জল দেখেছি বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুর পর। সে চোখের জলে ভালোবাসা ছিল না, এই চোখের জল অতি আপনজন সাজান সব। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেছেন, উন্নয়নের সব সূচককে এগিয়ে নিয়েছেন সরকারি কর্মকর্তারা। সাম্প্রতিক ঘটনার কারণে প্রশাসনের সাথে সম্পর্কের অবনতি হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব সময় একনিষ্ঠভাবে কাজ করছে। কোনো একটা ভুল বিবৃতির জন্য এই যে সরকারের সাথে, সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যেইভাবে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, এটি বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয় নাই, হবেও না। পরে ওবায়দুল কাদের 15 আগস্ট নিয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির অনুষ্ঠানে যুক্ত হন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য আওয়ামী লীগ নয়, বিএনপি সবসময় কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধা দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনের মুক্তিযোদ্ধাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই।
এবং আজকে মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষা স্বপ্নকে তারা পদদলিত করছে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি। আশুলিয়ার চাঞ্চল্যকর ডিশ ব্যবসায়ী এলিম সরকারের হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। প্রযুক্তির সাহায্যে ওই মামলার জট খুলে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত আক্তার হোসেনের রিপোর্টে। চলতি বছরের ২৮শে মার্চ নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন আশুলিয়ার জামগড়া এলাকার ডিশ ব্যবসায়ী এলিম সরকার। কুপিয়ে হত্যার পর বাসার সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ব্যবসায়িক দ্বন্দ্বকে সামনে আনা হয়। এই খুনি চক্র কিন্তু তারা চেষ্টা করেছিল যে ডিশ ব্যবসা নিয়ে এত বিরোধ থাকে, এটা একেবারে স্বতঃসিদ্ধ। এলিম সরকারের সাথে ওইখানে আরেকটা গ্রুপের ডিশ ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু একটা মারামারি হয়। এই ঘটনার সুযোগ তারা নিতে চেয়েছিল যে এটাকে ওই দিকে ডাইভার্ট করা যায় কিনা। তদন্ত শেষে ওই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করল পিবিআই। গ্রেফতার করা হয় এলিম সরকারের স্ত্রী ক্যামেলি এবং তার বন্ধু পিন্টুকে। পিবিআই বলছে এই দুজনের সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড। পরকীয়ার বিষয়টা যখন ধরা পড়ে যায় তখন সে ক্ষিপ্ত হয়, যথারীতি ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে হুমকে দেয়, আমি তোর চরিত্র সবার কাছে উন্মুক্ত করে দেবো। তখন তার ওয়াইফ চিন্তিত হয়ে পড়ে যে আমার মান সম্মান যাবে, সংসার তো যাবেই। যে এই মহিলার যুগ সাজসে পরিকল্পনায় প্রেমিক এবং প্রেমিকের আরেকজন বন্ধু প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল। এলিম সরকার ছিল ঘুমের ওষুধ নর্মালি 2-3টা করে খেত। এদিকে পরকীয়া প্রেমিক পিন্টু আরও 10-12টা ট্যাবলেট গুঁড়ো করে 2টা প্যাকেটে করে এই ডিসিস্টের ওয়াইফের হাতে দেয় যে তুমি এটা কোনো খাবারের সঙ্গে একদিন খাইয়ে দিবা, যাতে সে মোটামুটি অর্ধমৃতই থাকে। অন্য আসামি পিন্টুর এক বন্ধু এখনও পলাতক রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বাবা এবং জাপানি মায়ের 2 শিশু সন্তানকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সরিয়ে হোটেলে রাখতে আবারও হাইকোর্টে আবেদন করেছেন শিশুদের বাবা ইমরান শরীফ। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদনে তার আইনজীবী বলেন, ওই শিশুরা ভিকটিম সাপোর্ট সেন্টারে অস্বস্তিকর পরিবেশে আছে, তাই তাদের হোটেলে এনে রাখা উচিত, না হলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার বিষয়টি আবারও আদালতের নজরে আনবেন বলে জানান আইনজীবী। প্রস্তাব দিয়েছে যে একটা হোটেলে বাচ্চাগুলো রাখার জন্য। সেখানে উনি প্রস্তাব দিয়েছেন 3টা রুমের। একটা রুমে উনি থাকবেন, একটা রুমে মা থাকবেন, আর একটা রুমে বাচ্চারা থাকবে, এবং সিকিউরিটি নিরাপত্তা যাতে কেউ ইয়ে না করে তার জন্য 2টো মহিলা পুলিশ পোস্টিং দিতে বলেছেন। এবং উনি এক পর্যায়ে বলেছেন যে প্রয়োজন হলে বাচ্চার এবং আমার রুমটার ভাড়া আমি দিব, এবং পুলিশদেরও যদি ভাড়া দিতে তাদের তো একটা ডেইলি অ্যালাউন্স দিতে হয়, ওটাও আমি দিব। কিন্তু আমার বাচ্চাদের আমি দেখতে, দে আর অলরেডি সাফারিং। বড় বাচ্চাটা 2 দিন টয়লেটে যায়নি। কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বহুল আলোচিত ওই মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের সময় মুঠো ফোনে কথা বলেছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। এই ঘটনার দায়িত্বে অবহেলার কারণে 3 পুলিশকে প্রত্যাহার ও ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সিনহার সঙ্গী শাহিদুল ইসলাম সিফাতের মুলতবি সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে 2 দিন মামলার বাদী ও প্রথম সাক্ষী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য ও জেরা হয়। সে সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। গত বছরের 31শে জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বাংলাদেশে শেষ দফায় রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার 4 বছরেও তাদের নিজ দেশে প্রত্যাবাসনে অগ্রগতি নেই। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা আর নির্যাতনের মুখে 2017 সালের 25শে অগস্ট 7 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। 11 লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে 34টি ক্যাম্পে বাস করছে। ভাসানচরে পুনর্বাসন করা হয়েছে প্রায় 19,000 জনকে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। 2017 সালে বাংলাদেশ মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে। 2 দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যত সফল হয়নি। ফিরে যাওয়ার প্রশ্নে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দাবি, তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব প্রদান ও স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিলে মিয়ানমারে ফিরে যাবে। আর
মশলা যদি হল হইলে আর এখন যাইম বুঝি চাঁড়া ফারান বাসাই বেলা আজকে জায়গা চাঁড়া ফারান দিবেলা জানি ভাই শান্তি হলে যাই কিন্তু প্রত্যাবাসনের কোনো নিশ্চয়তা দেখছে না কমিউনিটি নেতারা। আর দেশত আরা ফেরক যাই বললা বলি ওরা আরা খুব ইচ্ছে আরা বাংলাদেশত তো জিনিস না আরা বলি ওরে আর দেশান মায় আরা ফেরক ফাটাতে আরা যেন ফেরক ফাটা ইজ্জত লই আর আসলি জায়গাত জানার মালর গ্যারান্টি আর বর্মম ইকুয়াল রাইট বেগুন জেন্ডিলা আর হেন্ডিলা ওইলি। এদিকে উকিয়া ও টেকনাফে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাসের কারণে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ স্থানীয় জনগোষ্ঠী নানা সমস্যায় পড়েছেন। রোহিঙ্গারা দীর্ঘদিন থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে, বিশেষ করে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ। জেলা প্রশাসন জানাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে। আমাদের লেভেলে যে কাজটা করবার সেটা কিন্তু আমরা সর্বাত্মকভাবে এবং সর্বোন্নত সমন্বিতভাবে আমরা সেটা চেষ্টা করছি। সারোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। বন, বন্যপ্রাণী ও সংরক্ষিত অঞ্চল ব্যবস্থাপনায় গণসচেতনতা তৈরিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের সঙ্গে চুক্তি করেছে বন অধিদপ্তর। জনগণকে সম্পৃক্ত করে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছেন সংশ্লিষ্টরা। শমিক আহমেদের রিপোর্ট। সুফল প্রকল্পে সফলতা পেতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, চ্যানেল আই এবং বন অধিদপ্তরের চুক্তি। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বন সংরক্ষক গোবিন্দ রায় এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আই এর পরিচালক মুকিত মজুমদার বাবু। টেকসই বন ও জীবিকা স্লোগানে সুফল প্রকল্প বাস্তবায়ন করছে বন অধিদপ্তর। এরই অংশ হিসেবে গণসচেতনতার উদ্যোগ নিয়েছে তারা। বাংলাদেশ বন অধিদপ্তর 1862 সাল থেকে বনায়ন করছে বা বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ করছে, কিন্তু এটি স্থানীয় জনগোষ্ঠীর মাঝে এটির প্রচার পরিচালনার অভাবের কারণে এটি গুরুত্বটা ওইভাবে তুলে ধরা সম্ভব হয়নি। আমি মনে করি আমাদের এই কনসাল্টিং ফার্মের মাধ্যমে আমরা এটি মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী তাদের মাঝে যে বন অধিদপ্তর নিরলসভাবে বন ও বন্যপ্রাণী কাজ করছে এবং এদেশের বন ও বন্যপ্রাণীকে যে সমৃদ্ধ করার জন্য এই প্রকল্প হাতে নিচ্ছে সেটি আমরা বোঝাতে সক্ষম হব। সবচেয়ে মূল্যবান সম্পদ গাছ, সেই গাছকে কিন্তু আমরা যত বেশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারবো, কিন্তু শুধু ছড়ালেই তো হবে না, কিভাবে ছড়াবো? জনগণের কিন্তু এর সাথে সম্পর্ক থাকতে হবে এবং তারা কিন্তু যতই সম্পর্কিত হবে আমাদের সাথে ততই কিন্তু আমরা এর থেকে সুফল পাবো। আমরা যত বেশি এগুলো তুলে ধরতে পারবো বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে এবং প্রচারণার মাধ্যমে, তাতে কি হবে আমাদের সাধারণ জনগণ সচেতন হবে এবং এই যে গাছ কাটার কথা বলি, বন সংকুচিত করার কথা বলি, বন্য প্রাণীকে হত্যা করার কথা বলি অথবা তাদের বাসস্থান নষ্ট করার কথা বলি, সব কিছুই কিন্তু আমরা কিন্তু সচেতনতার মাধ্যমেই প্রথমে করতে হবে আমাদের। সুফল প্রকল্পের গুরুত্ব নিয়ে কথা বলেন প্রধান বন সংরক্ষক। প্রকৃতি ও জীবনকে এই যে সংরক্ষণ করার যে প্রত্যয় আমাদের, সেই প্রত্যয় আজকের এই কন্ট্রাক্ট সাইনের মাধ্যমে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন অধিদপ্তরের মাধ্যমে যেই সমঝোতায় আজকে আমরা উপনীত হলাম, সেইটি আজকে আমাদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে সবুজ একটি বাংলাদেশ, একটি শ্যামল বাংলাদেশে পরিণত করতে সাহায্য করবে। দেশজুড়ে বনায়ন, বন, বন্যপ্রাণী ও সংরক্ষিত অঞ্চল সুরক্ষায় কাজ করবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, চ্যানেল আই এবং বন অধিদপ্তর। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ছাদ কৃষি নিজের ও পৃথিবীর জন্য লাভজনক উদ্যোগ। সরকারি বাসভবনে নিজের পারিবারিক কৃষি উদ্যোগ দেখিয়ে তিনি বলেন, নগরিক কৃষি চর্চার এই উদ্যোগ একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকার ইস্কাটনে ছায়া ঘেরা প্রশস্ত আঙিনায় সরকারি বাড়িতে বসবাস করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে মোমেন। প্রধানমন্ত্রীর তাগিদে প্রায় 1.5 বছর আগে শুরু করেছিলেন ছাদ কৃষি। আমাদের নেত্রী আমাদের প্রায় বলেন, আপনাদের যারা বড় বড় জায়গা আছে সব জায়গায় কৃষি করে, এখানে সব খালি ছিল, অন্যরকম ছিল, তখন উই ডিসাইডেড আমরা ক্ষেত্র আপনার সাথে তখন আলাপ হলো। এরই মধ্যে প্রয়োজনীয় নানান উদ্ভিদ আর ফল ফসলে পূর্ণ হয়ে উঠেছে তার বাসভবনের ছাদ। আঙিনায় চড়ে বেড়াচ্ছে মুরগি আর তিতির। সব মিলিয়ে রচিত হয়েছে কৃষি প্রাকৃতিক এক নিসর্গ। এখান থেকেই মিটছে পরিবারের পুষ্টি চাহিদার সিংহভাগ। আমরা যেগুলো আমাদের রেগুলার খাই, যেমন বেগুন সারা বছর দিয়ে যাচ্ছে, টমেটো ছিল
টমেটো উঠায় ফেলেছেন, সারা বছর খেলাম। আর ইদানিং সবচেয়ে এখানে পরে আমরুতের গাছ, অনেক আমরুত খেলাম, ছোট ছোট গাছ, কিন্তু অনেক ফল ধরে। আম, এই যে ছোট আম, এইটা তো আম্রপালি, ছোট ছোট গাছ ধরে। এটা কচু আমরা এখান থেকে খাই, বুঝছেন, এবং সারা বছর এই কচু উঠতেছে, কাটা হচ্ছে আবার উঠতেছে। ইন্টারেস্টিং। বাজার টাজার এখন করতে হয় না। উদ্যোগটি ডক্টর মোমেনের হলেও এই কৃষি আয়োজনের মধ্যমণি তার স্ত্রী সেলিনা মোমেন। আপনার এই কৃষি, ছাদ কৃষি কিংবা আপনার এই মাটি ও মানুষের এই অনুষ্ঠান দেখেই মানুষের স্পেয়ার হয়েছে। সত্যি কথা বলতে কি, ওই সবাই তখন জানতে পেরেছে দেশে এরকম কিছু হয়, এত কিছু হয়। আমি মনে করি যে আপনার প্রত্যেকের জায়গা থাকলে দে শুড মেক বেস্ট ইউজ অফ ইট, তাতে নিজেরও লাভ আর জগতের, পৃথিবীর লাভ। কৃষিতে মনোযোগ দিয়ে অন্য এক প্রাণের সন্ধান পেয়েছেন তারাও। শখ করতে করতে নেশা, এবং নেশা থেকেই পারিবারিক শাকসবজি ফলমূল এর চাহিদা যোগান দেওয়ার এক ক্ষেত্রে পরিণত হয়েছে আব্দুল মোমেন এমপি এবং সেলিনা মোমেনের এই ছাদ কৃষির আয়োজনটি। শুধু জলবায়ু পরিবর্তন কিংবা শখের বিষয়টা তা না, প্রয়োজনীয়তার কথাটাই প্রতি মুহূর্তে তারা অনুধাবন করেন বর্তমান সময়ের জন্য ছাদ কৃষি। ঢাকার স্কার্টন গার্ডেনের আব্দুল মোমেন এমপির ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। বুশরা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে ক্রিকেটের খবর। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার পর 3 দিনের কোয়ারেন্টাইনে আছে টিম নিউজিল্যান্ড। বাংলাদেশের মন্থর ও টার্নিং উইকেটে কিউইদের খুব বেশি সাফল্য নেই, কিন্তু এবার জয় নিয়েই দেশে ফিরতে চায় দলটি। কোয়ারেন্টাইনে থাকলেও পরিকল্পনায় কমতি রাখছে না টিম নিউজিল্যান্ড। সাদি মাহমুদের রিপোর্ট। 8 বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড। 2013 সালে কিউইরা 3-0 হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছিল এখান থেকে। তারও আগে 2010 সালে ফিরতে হয়েছিল 4-0 হেরে, যেটি আবার পরিচিতি পেয়েছিল বাংলা ওয়াশ নামে। 2010-এর আগে বাংলার মাটিতে কিউইরা 2 বার সিরিজ জিতলেও 10-এর পর নেই কোনো সুখস্মৃতি। কিন্তু এবার নাকি বদলাবে পরিস্থিতি। দ্বিতীয় সারির দল নিয়ে এসে কিছুটা হুমকি দিয়ে রাখলেন কিউই পেসার হামিশ বেনেট। সিরিজ জিতেই দেশে ফিরতে চান তিনি। আমি আগেও বাংলাদেশে এসেছি, তখন 4-0 ব্যবধানে হেরেছিলাম। এখানে আমাদের খুব বেশি সাফল্য নেই, তবে এবার আমরা নিউজিল্যান্ডে ফিরে গিয়ে বলতে চাই আমরা বাংলাদেশ থেকে সিরিজ জিতে এসেছি, বিশেষ করে যখন অস্ট্রেলিয়া এবং আরও কিছু উপরের সারির দল এই কন্ডিশনে এসে হেরে যাচ্ছে। নিউজিল্যান্ড আসার আগে 4-1 ব্যবধানে এখান থেকে সিরিজ হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজ থেকেও শিক্ষা নিয়েছে কিউইরা। এখন তাদের লক্ষ্য নিজেদের গুছিয়ে নিয়ে নতুন পরিকল্পনা সাজানো। অস্ট্রেলিয়া সিরিজটি আমরা ভালোভাবেই দেখেছি। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশ আমাদের বিপক্ষে কি পরিকল্পনা করতে পারে। আরেকটি ব্যাপার হলো আমরা এই কন্ডিশনে কিভাবে খেলবো সেটিও বোঝার চেষ্টা করছি। 26 আগস্ট পর্যন্ত টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সব ঠিক থাকলে 27 আগস্ট থেকে অনুশীলন শুরু করবে দুই দল। 1 সেপ্টেম্বর মাঠে গড়াবে 5 টি-20-র প্রথমটি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেশের ক্রিকেট অঙ্গনের আরো খবর। 3 বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার দুপুর 12টায় রাজধানীর একটি হোটেলে সভা শুরু হবে। এরই মধ্যে কাউন্সিলররা ঢাকায় চলে এসেছেন। কোভিড প্রোটোকল মেনেই এজিএম আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। 2017-তে শেষবার হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বার্ষিক সাধারণ সভা বা এজিএম। এরপর খেলার দিকেই মনোযোগী হতে হয়েছে বিসিবিকে। গত বছরও করোনার কারণে এজিএম আয়োজন সম্ভব হয়নি। অবশেষে এবছর এজিএম আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এজন্য জুলাইয়ের 7 তারিখ ঠিক করা হয়। কিন্তু লকডাউনের কারণে বিভিন্ন জেলায় থাকা কাউন্সিলররা ঢাকায় আসতে পারবেন না বলে আবারও পেছানো হয় এজিএম এর দিনক্ষণ। সব দিক
ঠিকঠাক থাকায় এজিএম এর জন্য 26শে আগস্ট চূড়ান্ত করা হয়েছে। আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে এবং কোভিড রেস্ট্রিকশন যেগুলো ছিল রিসেন্ট বলা ঠিক হবে না, আর গত প্রায় 1-1.5 বছর ধরেই তো এরকম চলছে, সবকিছু মিলেই আসলে এই বিলম্বটা হয়েছে। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে শুরু হবে সভা। যোগ দিতে বিসিবির 166 জন কাউন্সিলরের মধ্যে প্রায় সবাই ঢাকায় পৌঁছে গেছেন। কনস্টিটিউশনে এজিএম এর কি আসবে বা এজেন্ডা কি হবে সেগুলো নির্ধারণ করা আছে। সাধারণ সভায় সাধারণত আমাদের সিও রিপোর্ট, আমাদের অডিটেড অ্যাকাউন্টস এবং বাজেট, এই বিষয়গুলোই মূলত আসে এবং সেভাবে এগুলো আসবে। বোর্ডের সিইও জানিয়েছেন বিসিবির বেঁধে দেয়া বায়ুবাবল নিয়মে সন্তোষ প্রকাশ করে চিঠি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড দলের সফরেও একই সতর্কতা অবলম্বন করা হবে। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। এবারে ফুটবল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত নতুন 2 প্রবাসী তরুণ ফুটবলার রাহবাব ওয়াহেদ খান এবং নায়েব তাহমিদ ইসলাম। ক্যাপ্টেন জামাল ভুঁইয়া ও ডিফেন্ডার তারেক কাজীর মতো সকল ফুটবলারদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে 2 ফুটবলার। লাল সবুজের জার্সিতে কিরগিজস্তানে 3 জাতির প্রীতি টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে প্রস্তুত বলে ভিডিও বার্তায় জানিয়েছেন তারা। আমি অনেক humbled and excited to join the national team in the Tri-Nation Cup. And our focus is always to get into the first starting 11 and to support the team আর কি যেভাবেই হোক to get more goals. ধন্যবাদ জানাতে চাই আমার কোচ জিমি ডে অ্যান্ড অল ফুটবল ফেডারেশনকে। সমগ্র দেশবাসীর কাছে নিকট দোয়া চাই যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। ওদিকে ইউরোপীয় ক্লাব ফুটবলে দলবদলের শেষ দিকে এসে উত্তেজনা ছড়াচ্ছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। অনেক দিনের গুঞ্জন ও আলোচনার পর অবশেষে তার জন্য পিএসজির কাছে প্রস্তাব পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফরাসি গণমাধ্যমের খবর। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিএসজি, তবে আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাবই এখনো কিছু জানায়নি। এমবাপ্পেকে দলে পেতে রিয়াল মাদ্রিদের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ এটি। রিয়ালের প্রস্তাব মূলত 160 মিলিয়ন ইউরোর। স্পেন ও ফ্রান্সের গণমাধ্যমগুলো অবশ্য বলছে আগামী জুনেই এমবাপ্পের সঙ্গে পিএসজি চুক্তি শেষ হয়ে যাবে। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তখন এমবাপ্পের নতুন ক্লাবে যোগ দিলে ট্রান্সফার ফি পাবে না পিএসজি। সেক্ষেত্রে সামনের কয়েকদিনের মধ্যে 200 মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলেই রাজি হয়ে যেতে পারে ফরাসি জায়ান্টরা। গত কয়েক দশক ধরে বিভিন্ন সময় নানা রকম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার সহ মিশেল প্লাতিনিও। এসব কারণে বিশ্ব ফুটবলের উন্নয়নে ফিফাকে অর্থ সংকটে পড়তে হয়েছে। সেই ক্ষতিপূরণে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ফিফা ফাউন্ডেশনকে ক্ষতিপূরণ বাবদ 201 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন এই অর্থের বেশিরভাগটাই যাবে ওয়ার্ল্ড ফুটবল রেমিশন ফান্ডে। বিশ্বের বয়সভিত্তিক ফুটবলার এবং কমিউনিটি প্রোগ্রামের উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে, তবে কিছু অংশ ফিফা ফাউন্ডেশনেও রাখা হবে। ইনফান্তিনো জানান পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা এবং নজরদারি রাখা হবে। আবারও ফিরছি দেশের ক্রীড়া অঙ্গনে। শহীদ শেখ কামালের স্মৃতিতে ও সাহিব পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় 27 আগস্ট থেকে শুরু হচ্ছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। এতে বাংলাদেশের 5 গ্র্যান্ড মাস্টার সহ 40 জন দাবাড়ু অংশ নেবেন। 15টি দেশের আরও 20 দাবাড়ুর আসরে অংশ নেওয়ার কথা রয়েছে। 3 দিন ব্যাপী প্রতিযোগিতার পর্দা নামবে 29 আগস্ট। এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার রুহুল আমিন, পুলিশের অতিরিক্ত ডিআইজি ডক্টর সোয়েব রিয়াজ আলম সহ উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ব্যক্তিরা। করোনা ভাইরাসের কারণেই চেস বোর্ডের পরিবর্তে টর্নেটোতে অনলাইনে প্রতিযোগিতার আয়োজন করেছেন আয়োজকেরা। দর্শক, এই ছিল আজকের আইস্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে বুশরার কাছে। ধন্যবাদ মিশু আপনাকে।
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আলেম সমাজের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর উত্তরায় সুস্থতার জন্য সামাজিক আন্দোলন বিষয়ে আলেমদের সমাবেশে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী উত্তরা এবং মিরপুর এলাকা ডেঙ্গু মশা প্রজননের হটস্পট। এসব এলাকায় অভিযান শুরু হয়েছে, এরপর মোহাম্মদপুরেও অভিযান হবে। মেয়র বলেন, এডিস মশা দূর করতে জনসাধারণকে সম্পৃক্ত হতে হবে। আপনারা বিজ্ঞ, আপনারা আলেম, আপনারা কোরআনের ভাষা বুঝে কোরআনের তর্জমা করে যেখানে আপনারা বলে দেন, সেখানে এই মশার রোগ বাহিত জীবাণু কিভাবে হয় এটি যদি আপনারা ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন আপনাদের খুতবার মাধ্যমে, ওয়াক্তের মাধ্যমে, এটি হলে কিন্তু ঢাকাবাসী বিরাট বড় উপকৃত হবে। আপনারা বলুন, টায়ার, কমোড, ডাবের খোসা, চিপস এগুলো যেন রাস্তায় যত্রতত্রভাবে না ফেলে। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। চীনের বিতর্কিত কর্মকাণ্ডের উপর চাপ বাড়াতে হবে বললেন কামালা হ্যারিস। জাতিসংঘের আইন মানতে বাধ্য করার সতর্কতা একনেকে তোলা হবে। রাজধানীতে অনলাইন আলোচনায় প্রকল্পটি দ্রুত পাশ করার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযানের এই আয়োজনে বক্তারা বলেন, শিশুদের সাঁতার শেখানোর ব্যবস্থার পাশাপাশি সাঁতার শেখার বয়স হওয়ার আগেই যে অনেক শিশুর মৃত্যু হয় তা ঠেকাতেও প্রয়োজনীয় উদ্যোগ টেকসইভাবে বাস্তবায়ন করতে হবে। আমরা এই কাজ করব। টেকনিকে নেওয়ার সিলেকশনটা বা বাছাইটা আমার এখানে হয়, সজীব মহোদয় আমি করি এটা। আমরা বাছাই প্রক্রিয়া অবশ্যই শিশুর অগ্রাধিকার পাবে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। দেশের ফুটবল ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত বাফুফে এলিট একাডেমির কার্যক্রম শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এর মধ্যে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনানুষ্ঠানিকভাবে একাডেমির কার্যক্রম চলছে। আদিল আহমেদ শানের রিপোর্ট। অবশেষে স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু বাফুফের। তৃণমূল থেকে ট্রায়ালের মাধ্যমে বাছাই করা কিশোর ফুটবলারদের নিয়ে কাজ শুরু করেছে বাফুফে এলিট ফুটবল একাডেমি। অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 18 প্রতিশ্রুতিশীল 42 ফুটবলারকে নিয়ে 16 আগস্ট থেকে 5 জন কোচ মাঠে নেমে পড়েছেন। চলছে তারকা ফুটবলার গড়ার পাঠশালার অনানুষ্ঠানিক কার্যক্রম। এর আগে ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় সিলেট বিকেএসপিতে বাফুফে একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের আর্থিক প্রতিশ্রুতির পরও একাডেমি প্রতিষ্ঠা করতে পারেনি বাফুফে। এবার বড় কিছুর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে বাফুফে। বাফুফের আওতাধীন প্রশিক্ষকগণ খুব সায়েন্টিফিক একটা পদ্ধতি ফলো করে প্রত্যেকটি জেলা থেকে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের পরে জাতীয় পর্যায়ে এসে খেলোয়াড়দের ট্যালেন্ট হান্ট করা হয়। এএফসি আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ, এএফসি এবং তার পাশাপাশি সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ, সেই খেলাগুলোতে অংশগ্রহণের জন্য দল নির্বাচনের সুবিধার্থে আমরা এই 2 ক্যাটাগরি নিয়ে এখন কাজ করছি। বাট ভবিষ্যতে এখানে আমাদের এই একাডেমিতে, এলিট একাডেমিতে আমরা আশা করি যে আন্ডার 10 to 12 পর্যায়ের খেলোয়াড়দেরকে নিয়েও আমরা আসলে কাজ করব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের পরিবেশ একাডেমির ব্যবহার উপযোগী করতে কাজ করছে বাফুফে। 8 সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থীদের আরও এক দফা বাছাই, তারপর দীর্ঘমেয়াদে পরিকল্পনায় উচ্চতর প্রশিক্ষণ। নতুন পরিবেশে মানিয়ে নিতে যে কারোরই সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট রুটিনের মধ্যেই কয়েক দফা অনুশীলন ও পড়ালেখা করতে হচ্ছে ওদের। আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। নির্দিষ্ট সময়ের পর যারা পারফরমেন্স দেখাতে পারবে না তারা ঝরে পড়বে, নতুনদের সেখানে সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়াতেই চলতে থাকবে একাডেমিটি। প্রশিক্ষণ শেষে যোগ্য ফুটবলারদের জাতীয় বয়সভিত্তিক দল এবং ঘরোয়া আসরে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও থাকছে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন দক্ষিণ চীন সাগরে বেইজিং এর বিতর্কিত কর্মকাণ্ডের উপর চাপ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। বিতর্কিত এই জলসীমায় চীনের বিস্তৃত অঞ্চলের দাবির প্রতি চ্যালেঞ্জ জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন চীনকে জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য করতে হবে। ওই জলসীমায় ভিয়েতনামের অধিকার রক্ষায় আরও বেশি মার্কিন কোস্টগার্ড সদস্য নিয়োগের দাবির প্রতি সমর্থন জানান কামালা হ্যারিস। সে সময় তিনি ভিয়েতনামকে 10 লাখ ডোজ করোনার ভ্যাকসিন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। ভিয়েতনাম সফরের আগে সিঙ্গাপুরে বেইজিং এর বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে বল প্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনেন কামালা হ্যারিস। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সালের নির্ধারিত সময়ের আগেই 4 দশক পর মহাকাশচারী নিয়ে আবারও চাঁদের বুকে নামবে নাসার চন্দ্রাভিযান আর্টেমিসের ল্যান্ডার। আর এ কারণে ল্যান্ডার বানাতে নাসার অনুমতি পেয়েছে এলন মাস্কের স্পেসএক্স। মঙ্গলবার টুইটে এলন জানিয়েছেন নির্ধারিত সময়ের আগে স্টারশিপটি চাঁদের বুকে পৌঁছবে। মহাকাশচারী নিয়ে আবার চন্দ্রাভিযানের জন্য গত এপ্রিলে স্পেসএক্সের স্টারশিপ ল্যান্ডার বেছে নেয় নাসা। এটি তৈরিতে নাসা এরই মধ্যে $30 কোটি দিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে স্পেসএক্স। এবার অর্থনীতি সংবাদ। ভোজ্য তেল, চাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি দাস। বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও আমদানি মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন বাণিজ্য সচিব। এতে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি চাল, চিনি ও ভোজ্য তেলের দাম নিয়ে আলোচনা হয়। পরে সচিব সাংবাদিকদের বলেন মজুতদারদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমদানি মূল্য একটু বৃদ্ধি পেয়েছে, তার সুযোগে ভোজ্য তেল এবং চিনির ক্ষেত্রে অত্যধিক মুনাফা কেউ না করে বা অত্যধিক মূল্য না নেয়, সেই জিনিসগুলোই কিন্তু আলোচনা হয়েছে এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে জেলা পর্যায়ে, উপজেলা, সারা দেশে মনিটরিংটা জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। জনগণের সার্বিক কল্যাণ এবং তাদের ভোগ্যপণ্য প্রাপ্তি যাতে নির্বিঘ্ন হয়, স্থিতিশীল মূল্যে তারা পান, সেই বিষয়টি সবাই সতর্কতার সাথে খেয়াল করবেন। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে পদ্মার পানি বেড়ে যাওয়ায় শহর রক্ষা বাঁধের পাশে নিচু এলাকা প্লাবিত হয়েছে। মহানগরীর তালাইমারি, রামচন্দ্রপুর, খড়বোনা, পঞ্চবটি, বাজেকাজলা, কেশবপুর ও শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর ধারে প্রায় 1000 ঘরবাড়ি এখন পানির নিচে। জীবনের ঝুঁকি নিয়ে বাঁধের ধারেই বসবাস করছেন অনেকে। রাজশাহী শহরের টি বাঁধ সহ ঝুঁকিপূর্ণ এলাকায় বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। টি বাঁধ, আইবাঁধ ও কেশবপুর এলাকায় বালুর বস্তা ফেলার কাজ প্রায় শেষ পর্যায়ে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছোটরাহি এলাকায় স্বল্প জীবনকালীন খরা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল বিনা ধান 19 আবাদের মাঠ দিবস হয়েছে। গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার উপপরিচালক এম আব্দুল আউয়াল, অতিরিক্ত উপপরিচালক তৌফিকুর রহমান এবং বিনার চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রাম শহরে 495 প্রজাতির উদ্ভিদ রয়েছে। বন্দর নগরীর প্রকৃতি নিয়ে গবেষণায় 13 প্রজাতির উদ্ভিদকে অতি বিপন্ন ও 366 প্রজাতিকে বিপন্ন বলা হয়েছে। বিস্তারিত চৌধুরী ফরিদের রিপোর্টে। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি, বাটালি হিল, ডিসি হিল ও প্রবর্তক পাহাড় সহ
বৃষ্টি পাহাড় শহরের বিভিন্ন এলাকার উদ্ভিদ প্রজাতির অবস্থান নিয়ে গবেষণা করেছে উন্নয়ন সংস্থা ইখু। 6 মাসের গবেষণায় নগরীতে 379 প্রজাতির উদ্ভিদকে বিপন্ন বলা হয়েছে। এর মধ্যে প্রকৃতি থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে 13 প্রজাতি। ভবিষ্যতে গাছগাছালিগুলো কিভাবে রক্ষা করা যায় সেজন্য আমাদের এই প্রকল্প হাতে নেওয়া। চট্টগ্রাম শহরের অতীতে যেভাবে গাছগাছালিগুলো ছিল, উদ্ভিদ ছিল, এই গবেষণার ফলে এই গাছগুলা রক্ষা পাবে। যে গাছগুলো হয়তো আমরা এখন দেখেছি বা আমরা চিনি, হয়তো আমাদের নেক্সট প্রজন্ম এই গাছগুলা চোখেও দেখতে পারবে না। আমাদের দেশীয় প্রজাতিগুলো রক্ষা পাবে, বিদেশি প্রজাতির প্রতি আমরা যাতে জোরটা কম দেই। অপরিকল্পিত নগরায়নে হুমকির মুখে থাকা উদ্ভিদ প্রজাতি বাঁচাতে এই গবেষণা। 366টি উদ্ভিদ প্রজাতি আমরা পেয়েছি, যেগুলো বিভিন্ন ওষুধ তৈরিতে ওষুধি উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। 13টি আমরা বিপন্ন প্রজাতি, যেগুলো ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে যদি আমরা এখন থেকে সংরক্ষণ ব্যবস্থা না করি। বন্দরনগরী থেকে এরই মধ্যে বিলুপ্ত হওয়া উদ্ভিদ প্রজাতি নিয়ে আরও গবেষণার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। সাইবার নিরাপত্তা ইস্যুতে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রযুক্তি জগতের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন অ্যাপল, মাইক্রোসফট এবং অ্যামাজন প্রধান। গুগল, IBM, জেপি মর্গান এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগদাতা প্রতিষ্ঠান সাউদার্নও বৈঠকে অংশ নিচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 5 পয়েন্ট কমে 6,878 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 392টি কোম্পানির 2,570 কোটি 7 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 192 কোটি 13 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 152টির, কমেছে 196টির এবং অপরিবর্তিত 44টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফাত অট্রস বিরতির পর জানিয়ে ফিরব। টানা 8 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, নগরবাসীর চরম ভোগান্তি। অফিসে যাচ্ছি, এখনো বুঝতে পারি নাই। হাজার হাজার মানুষের নিদারুণ কষ্ট। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। এবছর বর্ষায় সামান্য বৃষ্টিতে বন্দরনগরীতে কয়েক দফা জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 5,600 কোটি টাকার কাজ চলছে। এর মধ্যে সামান্য বৃষ্টিতে কয়েক দফা ডুবলো বন্দরনগরী। বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার ফলে যে আগে যেখানে 5-6 ঘন্টা জলবদ্ধতা থাকতো, কিন্তু এইবার জলবদ্ধতা ছিল আপনার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, তার থেকে বেশি থাকেনি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA। আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম অনলাইনে যুক্ত হন। খন্দকার মোশতাক আহমেদ এবং জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলেই নিজেদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। তিনি বলেন, মোশতাক এবং জিয়াদ যদি বেঁচে থাকতেন তবে তাদেরও ফাঁসি হতো। আলোচনা সভায় BMA সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন সহ উপস্থিত ছিলেন অন্যরা। চট্টগ্রামে করোনা আক্রান্ত সহ মরদেহ গোসলের জন্য প্রথমবারের মতো ভ্রাম্যমাণ গোসলখানার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার সহ অন্যরা।
ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে সহজ শর্তে লাইসেন্স প্রদান করা, সড়ক মহাসড়কে কাগজপত্র চেকিং এর নামে পুলিশি হয়রানি বন্ধ, ট্রাক চালক লিটন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এ সময় পরিষদের নেতারা বলেন, 26 আগস্টের মধ্যে দাবি আদায় না হলে 27 আগস্ট থেকে দেশব্যাপী পণ্য পরিবহন কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রুস্তম আলী খান। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। লিডসে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে 78 রানে অল আউট ভারত। প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড।